নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পাঠ করছি প্রখ্যাত সাহিত্যিক শঙ্কর রচিত আমি বিবেকানন্দ বলছি রচনাটি। এই অপূর্ব রচনাটি পড়ে আমার জীবন যেন মনে হয় সার্থক হয়ে গেছে। এখন আমি পড়ছি আমি বিবেকানন্দ বলছি রচনাটির পর্ব 6-এর পরের ভাগ। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল, আপনারা এই রচনাটি প্রথম থেকে পর সব কটি পর্ব শুনে এই পর্বটি শুনতে থাকুন, তাহলে আপনাদের বুঝতে খুবই সুবিধে হবে। তার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং শুনতে থাকুন আমার পড়া পর এই রচনাটি এবং আরও অনেক সুন্দর সুন্দর রচনা সমগ্র। তাহলে চলুন শুরু করি পর্ব 6-এর পরের ভাগ, ঘটনার ঘনঘটার পরবর্তী অংশ। মনে হলো কি জানিস, সায়নী নিজের ভাষ্য নিজে উদ্ধার করতে ম্যাক্সমূলার রূপে পুনরায় জন্মেছেন। আমার অনেক দিন থেকেই ওই ধারণা। ম্যাক্সমূলারকে দেখে সে ধারণা আরও যেন বদ্ধমূল হয়ে গেছে। এমন অধ্যাবসায়ী, এমন বেদান্ত সিদ্ধ পণ্ডিত এদেশে দেখা যায় না। তার উপর আবার ঠাকুরের অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেবের প্রতি কি অগাধ ভক্তি! তাকে অবতার বলে বিশ্বাস করে রে। বাড়িতে অতিথি হয়েছিলাম, কি যত্নটাই করেছিল। বুড়ো বুড়িকে দেখে মনে হতো যেন বশিষ্ঠ অরুন্ধতির মতো দুটোতে সংসার করছে। আমায় বিদায় দেওয়ার কালে বুড়োর চোখে জল পড়েছিল। যিনি বেদের ভাষ্যকার, জ্ঞানের জ্বলন্ত মূর্তি, তার পক্ষে আবার বর্ণাশ্রম জাতি বিভাগ কি? তার কাছে ওসব একেবারে অর্থশূন্য। জীবের উপকারের জন্য তিনি যথা ইচ্ছা জন্মাতে পারেন। বিশেষত যে দেশে বিদ্যা ও অর্থ উভয়ই আছে, সেখানে না জন্মালে এই প্রকাণ্ড গ্রন্থ ছাপাবার খরচই বা কোথায় পেতেন? শুনিসনি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ঋগ্বেদ ছাপাতে 9 লক্ষ টাকা নগদ দিয়েছিল, তাতে কুলোয়নি। এ দেশের অর্থাৎ ভারতের শত শত বৈদিক পণ্ডিতকে মাসোহারা দিয়ে এ কাজে নিযুক্ত করা হয়েছিল। বিদ্যা ও জ্ঞানের জন্য এইরূপ বিপুল অর্থ ব্যয়, এইরূপ প্রবল জ্ঞানতৃষ্ণা এ দেশে এ যুগে কেউ কি কখনো দেখেছে? ম্যাক্সমূলার নিজেই ভূমিকায় লিখেছেন যে তিনি 25 বৎসর কাল কেবল পাণ্ডুলিপি লিখেছেন, তারপর ছাপতে 20 বৎসর লেগেছে। 45 বৎসর একখানা বই নিয়ে এই রূপ লেগে পড়ে থাকা সামান্য মানুষের কাজ নয়, এতেই বোঝ। সাধে কি আর বলি, তিনি সায়ন। ইংলিশ চার্চের বড় বড় মাতব্বররা বলতেন,
আমার চেষ্টায় বাইবেলের ভেতর বেদান্তের ভাব প্রবিষ্ট হয়ে গিয়েছে। ইংল্যান্ডে কোনো মিশনারি বা অন্য কোনো লোক আমার বিরুদ্ধে কিছু বলেনি। একজনও আমার নিন্দে করবার চেষ্টা করেনি। আমি দেখে আশ্চর্য হলুম। অধিকাংশ বন্ধুই চার্চ অফ ইংল্যান্ডের অন্তর্ভুক্ত। আমি ইউরোপেরও অনেক জায়গা ঘুরেছি, জার্মানি ও ফ্রান্সেও গিয়েছি, তবে ইংল্যান্ড ও আমেরিকাতেই ছিল আমার প্রধান কার্যক্ষেত্র। প্রথমটা আমি একটু মুশকিলে পড়েছিলাম। তার কারণ ভারতবর্ষ থেকে যারা সেসব দেশে গিয়েছেন তারা প্রায় প্রত্যেকেই ভারতের বিরুদ্ধে বলেছে। আমার কিন্তু চিরকাল ধারণা ভারতবাসীরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে নীতিপরায়ণ ও ধার্মিক জাত। সেজন্য হিন্দুর সঙ্গে অন্য কোনো জাতেরই ওই বিষয়ে তুলনা করাটা ভুল। সাধারণের কাছে হিন্দু জাতির শ্রেষ্ঠত্ব প্রচারের জন্য প্রথম অনেকে আমার নিন্দাবাদ আরম্ভ করেছিল এবং আমার বিরুদ্ধে নানা মিথ্যা কথাও রটিয়েছিল। তারা বলতো আমি জুয়াচোর, আমার এক আধটি নয় অনেকগুলো স্ত্রী ও এক পাল ছেলে আছে। কিন্তু ওই সব ধর্ম প্রচারক সম্বন্ধে যতই আমি অভিজ্ঞতা লাভ করলাম ততই তারা ধর্মের নামে যে কতদূর অধর্ম করতে পারে সে বিষয়ে আমার চোখ খুলে গেল। ইংল্যান্ডে ওই রকম মিশনারির উৎপাত কিছুমাত্র ছিল না। ওদের কেউই সেখানে আমার সঙ্গে লড়াই করতে আসেনি। আমেরিকায় কেউ কেউ আমার নামে গোপনে নিন্দা করতে গিয়েছিল, কিন্তু লোকে তাদের কথা শুনতে চায়নি, কারণ আমি তখন লোকের বড়ই প্রিয় হইয়া উঠেছি। যখন আবার ইংল্যান্ডে আসলাম তখন ভেবেছিলাম জনৈক মিশনারি সেখানেও আমার বিরুদ্ধে লাগবে, কিন্তু ট্রুথ পত্রিকা তাদের চুপ করিয়ে দিল। ইংল্যান্ডে সমাজ বন্ধন ভারতের জাতি বিভাগ থেকেও কঠোর। ইংলিশ চার্চের সদস্যরা সকলেই ভদ্রবংশজাত, মিশনারিদের অধিকাংশই কিন্তু তা নয়। চার্চের সদস্যরা আমার প্রতি যথেষ্ট সহানুভূতি প্রকাশ করেছিলেন। আমার বোধ হয় প্রায় 30 জন ইংলিশ চার্চের প্রচারক ধর্ম বিষয়ক নানা বিষয়ে আমার সঙ্গে সম্পূর্ণ একমত ছিলেন। কিন্তু দেখেছি ইংল্যান্ডের প্রচারক বা পুরোহিতেরা ওই সব বিষয়ে আমার সঙ্গে মতভেদ থাকা সত্ত্বেও কখনো গোপনে আমার নিন্দাবাদ করেননি। এতে আমার আনন্দ বিস্ময় উভয়ই হয়েছিল। এটাই জাতি বিভাগ ও বংশ পরম্পরাগত শিক্ষার গুণ। আমেরিকার অনেক লোকে ইংল্যান্ড অপেক্ষা অনেক বেশি লোকে আমার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। নিম্ন জাতীয় মিশনারিগণের নিন্দা সেখানে আমার কাজের সহায়তাই করেছিল। আমেরিকা পৌঁছাবার সময় আমার কাছে
টাকা কড়ি বিশেষ ছিল না। ভারতের লোকে যাবার ভাড়াটা মাত্র দিয়েছিল। অতি অল্প দিনে তা খরচ হয়ে যায়। সেজন্য এখানে যেমন সেখানেও তেমন সাধারণের উপর নির্ভর করেই আমাকে থাকতে হয়েছিল। মার্কিনেরা বড়ই অতিথি বৎসল। আমেরিকার 1/3 লোক খ্রিস্টান। অবশিষ্টের কোনো ধর্ম নেই, অর্থাৎ তারা কোনো বিশেষ সম্প্রদায়ভুক্ত নয়। কিন্তু তাদের মধ্যে বিশিষ্ট ধার্মিক লোক দেখতে পাওয়া যায়। তবে বোধহয় ইংল্যান্ডে আমার যেটুকু কাজ হয়েছে তা পাকা হয়েছে। যদি আমি কাল মরে যাই এবং কাজ চালাবার জন্য সেখানে কোনো সন্ন্যাসী পাঠাতে না পারি, তাহলেও ইংল্যান্ডের কাজ চলবে। ইংরেজ খুব ভালো লোক। ছোটবেলা থেকেই তাকে ভাব চেপে রাখতে শিক্ষা দেয়া হয়। ইংরেজের মস্তিষ্ক একটু মোটা। ফরাসি ও মার্কিনের মতো চট করে সে কোনো জিনিস ধরতে পারে না, কিন্তু ভারী দৃঢ়কর্মী। মার্কিন জাতির বয়স এখনো এমন হয়নি যে তারা ত্যাগের মাহাত্ম্য বুঝবে। ইংল্যান্ড শত শত যুগ ধরে বিলাসিতা ও ঐশ্বর্য ভোগ করেছে। সেজন্য সেখানে অনেকেই এখন ত্যাগের জন্য প্রস্তুত। প্রথমবার ইংল্যান্ডে গিয়ে যখন আমি বক্তৃতা দিতে আরম্ভ করি, তখন আমার ক্লাসে 20-30 জন মাত্র ছাত্র আসত। সেখান থেকে আমার আমেরিকা চলে যাওয়ার পরেও ক্লাস চলতে থাকে। পরে আবার যখন আমেরিকা থেকে ইংল্যান্ডে ফিরে গেলাম, তখন আমি ইচ্ছা করলেই 1000 শ্রোতা পেতাম। আমেরিকায় তার থেকে বেশি শ্রোতা পেতাম, কারণ আমি আমেরিকায় 3 বৎসর এবং ইংল্যান্ডে মাত্র 1 বৎসর কাটিয়েছিলাম। ইংল্যান্ডে একজন ও আমেরিকায় একজন সন্ন্যাসী রেখে এসেছি। অন্যান্য দেশেও প্রচার কার্যের জন্য সন্ন্যাসী পাঠাবার ইচ্ছা আছে। স্থান লন্ডন, 7 জুন 1896 সাল। আমার আদর্শকে অতি সংক্ষেপে প্রকাশ করা চলে, আর তা এই: মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং সব কাজে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে। কুসংস্কারের শৃঙ্খলে এই সংসার আবদ্ধ। যে উৎপীড়িত, সে নর বা নারী হোক, তাকে আমি করুণা করি, আর যে উৎপীড়নকারী, সে আমার আরো বেশি করুণার পাত্র। একটা ধারণা আমার কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে যে সকল দুঃখের মূলে আছে অজ্ঞতা। জগৎকে আলো দেবে কে? আত্মবিসর্জনই ছিল অতীতের কর্ম রহস্য। যুগ যুগ ধরে তাই চলতে থাকবে। যারা জগতে সবচেয়ে সাহসী ও বরেণ্য, তাদের চিরদিন বহুজন হিতায় বহুজন সুখায় আত্মবিসর্জন করতে হবে। অনন্ত প্রেম ও করুণা বুকে নিয়ে শত শত বুদ্ধের আবির্ভাব প্রয়োজন।
জগতের ধর্মগুলো যখন প্রাণহীন মিথ্যা অভিনয়ে পর্যবসিত হয়েছে, এখন একান্ত যা প্রয়োজন তা হলো চরিত্র। জগৎ এখন তাঁদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত এবং স্বার্থ শূন্য। প্রেম প্রতিটি কথাকে বজ্রের মতো শক্তিশালী করে তুলবে। আমরা চাই জ্বালাময়ী বাণী এবং তার চেয়ে জ্বলন্ত কর্ম। হে মহাপ্রাণ, ওঠো, জাগো। জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এসো, আমরা ডাকতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। জীবনে এর চেয়ে আর বড় কি আছে? এর চেয়ে মহত্তর কোন কাজ আছে? এগিয়ে চলার সঙ্গে সঙ্গেই আনুষঙ্গিক খুঁটিনাটি সব এসে পড়বে। আমি আট ঘাট বেঁধে কোনো কাজ করি না। কার্যপ্রণালী আপনি গড়ে ওঠে নিজের কার্য সাধন করে। আমি শুধু বলি, ওঠো, জাগো। স্থান লন্ডন, 7ই জুলাই 1896 সাল। এখানকার কাজ আশ্চর্যভাবে এগিয়ে চলেছে। ভারত থেকে একজন সন্ন্যাসী এখানে এসেছিলেন, তাকে আমেরিকায় পাঠিয়েছি এবং ভারত থেকে আর একজনকে পাঠাতে বলেছি। এখানকার মরশুম শেষ হয়েছে, সুতরাং ক্লাস ও রবিবারের বক্তৃতাগুলি আগামী 16 থেকে বন্ধ হয়ে যাবে। আর সুইজারল্যান্ডের পাহাড়ে শান্তি ও বিশ্রামের জন্য 19-এ আমি যাচ্ছি, মাসখানেকের জন্য। আবার শরৎকালে লন্ডনে ফিরে কাজ আরম্ভ করা যাবে। এখানে কাজ খুবই আশাজনক হয়েছে। এখানে আগ্রহ জাগিয়ে আমি ভারতে থেকে যা করতে পারতাম তার চেয়ে বেশি ভারতের জন্যই করছি। আমি 3 জন ইংরেজ বন্ধুর সঙ্গে সুইজারল্যান্ডের পাহাড়ে যাচ্ছি। পরে শীতের শেষে কয়েকজন ইংরেজ বন্ধুকে নিয়ে ভারতে যাবার আশা করি। তারাও আমাদের মঠে থাকতে যাচ্ছেন। মঠ হবার পরিকল্পনা চলছে মাত্র। হিমালয়ের কোথাও সেটা বাস্তবে রূপ নেবার চেষ্টা করছে। স্থান লন্ডন, 6ই জুলাই 1896 সাল। ব্রিটিশ সাম্রাজ্যের যতই ত্রুটি থাকুক, এটি যে চারদিকে ভাব ছড়াবার সর্বশ্রেষ্ঠ যন্ত্র তাতে আর সন্দেহ নেই। আমার সংকল্প, এই যন্ত্রের কেন্দ্রস্থলে আমার ভাবরাশি প্রচার করব। তাহলে সেগুলো সমগ্র জগতে ছড়িয়ে যাবে। অবশ্য সব বড় বড় কাজই খুব আস্তে আস্তে হয়ে থাকে। বিশেষ করে আমাদের হিন্দুদের বিজিত জাতি বলে কাজের বাধাবিঘ্ন অনেক। কিন্তু এও বলি, যেহেতু আমরা বিজিত, সেই হেতু আমাদের ভাব চারদিকে ছড়াতে বাধ্য। দেখা যায় আধ্যাত্মিক আদর্শ চিরকালই বিজিত পদদলিত জাতির মধ্যে থেকে উঠে এসেছে। দেখো না, ইহুদিরা তাদের আদর্শে রোম সাম্রাজ্যকে আচ্ছন্ন করে ফেলেছিল। জেনে সুখী হবে যে আমিও
দিন দিন সহিষ্ণুতা ও সহানুভূতির শিক্ষা আয়ত্ত করছি। মনে হয় প্রবল প্রতাপশালী অ্যাংলো ইন্ডিয়ানদের মধ্যেও যে ভগবান রয়েছেন, আমি তা উপলব্ধি করতে আরম্ভ করেছি। আমি ধীরে ধীরে সেই অবস্থার দিকে অগ্রসর হচ্ছি, যেখানে শয়তান বলে যদি কেউ থাকে, তাকে পর্যন্ত ভালোবাসতে পারব। 20 বছর বয়সের সময় আমি এমন গোঁড়া বা একঘেয়ে ছিলাম যে কারোর প্রতি সহানুভূতি দেখাতে পারতাম না। আমার ভাবের বিরুদ্ধ হলে কারোর সঙ্গে বনিয়ে চলতে পারতাম না। কলকাতার যে ফুটপাথে থিয়েটার, সেই ফুটপাথের উপর দিয়ে চলতাম না পর্যন্ত। এখন এই 33 বৎসর বয়সে বেশ্যাদের সঙ্গে অনায়াসে এক বাড়িতে বাস করতে পারি। তাদের তিরস্কার করবার কথা একবার মনেও উঠবে না। আমি কি ক্রমশ খারাপ হয়ে যাচ্ছি? না, আমার হৃদয় ক্রমে উদার হয়ে অনন্ত প্রেম অথবা সাক্ষাৎ ভগবানের দিকে অগ্রসর হচ্ছে। লোকে বলে শুনতে পাই, যে ব্যক্তি চারদিকে মন্দ অমঙ্গল দেখতে পায় না, সে ভালো কাজ করতে পারে না। একরকম অদৃষ্টবাদী হয়ে নিশ্চেষ্ট হয়ে যায়। আমি তো তা দেখছি না, বরং আমার কর্মশক্তি প্রবলভাবে বেড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে কাজের সফলতাও খুব হচ্ছে। কখনো কখনো আমার এক ধরনের ভাবাবেশ হয়। মনে হয় জগতের সবাইকে, সব জিনিসকে আশীর্বাদ করি, সব জিনিসকে ভালোবাসি, আলিঙ্গন করি। তখন দেখি যাকে মন্দ বলে সেটা একটা ভ্রান্তি মাত্র। প্রিয় ফ্রান্সিস, এখন আমি সেই রকম ভাবের ঘোরে রয়েছি, আর তুমি ও মিসেস লেগেট আমায় কত ভালোবাসো ও আমার প্রতি তোমাদের কত দয়া, তাই ভেবে সত্য সত্যই আনন্দাশ্রু বিসর্জন করছি। আমি যেদিন জন্মগ্রহণ করেছি সেই দিনটিকে ধন্যবাদ। আমি এখানে এসে কত দয়া, কত ভালোবাসা পেয়েছি, আর যে অনন্ত প্রেম স্বরূপ থেকে আমার আবির্ভাব, তিনি আমার ভালো মন্দ প্রত্যেক কাজটি লক্ষ্য করে আসছেন। কারণ আমি তার হাতের একটা যন্ত্র বই, আর কি কোনো কালেই বা তাছাড়া আর কি ছিলাম। তার সেবার জন্য আমি আমার সর্বস্ব ত্যাগ করেছি, আমার প্রিয়জনদের ত্যাগ করেছি, সব সুখের আশা ছেড়েছি, জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছি। তিনি আমার সদা লীলাময় আদরের ধন, আমি তার খেলার সাথী। এই জগতের কাণ্ড কারখানার কোনোখানে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। সব তার খেলা, সব তার খেয়াল। কোন কারণে তিনি আবার যুক্তির দ্বারা চালিত হবেন? লীলাময় তিনি। এই জগৎ নাট্যের সব অংশে তিনি এইসব হাসি কান্নার অভিনয় করেছেন। জো যেমন বলে, ভারী মজা, ভারী মজা। এ তো বড় মজার জগৎ, আর সকলের চেয়ে মজার লোক তিনি।
সেই অনন্ত প্রেমাস্পদ প্রভু। সব জগৎটা খুব মজা নয় কি? আমাদের পরস্পরে ভাতৃভাবী বলো আর খেলার সাথী ভাবী বলো, এ যেন জগতের ক্রীড়াক্ষেত্রে একদল স্কুলের ছেলেকে খেলতে ছেড়ে দেয়া হয়েছে। সকলে চেঁচামেচি করে খেলা করছে, তাই নয় কি? কাকে সুখ্যাতি করব, কাকে নিন্দা করব, এই যে সবই তাঁর খেলা। লোকে জগতের ব্যাখ্যা চায়, কিন্তু তাকে ব্যাখ্যা করবে কেমন করে? তার তো মাথা মুন্ড কিছু নেই, বিচারের কোনো ধার ধারেন না। ছোট খাটো মাথা ও বুদ্ধি দিয়ে তিনি আমাদের বোকা সাজিয়েছেন, কিন্তু এবার আর আমায় ঠকাতে পারছেন না। আমি এবার খুব হুঁশিয়ার ও সজাগ আছি। আমি এতদিনে দু একটা বিষয় শিখেছি ভাব, প্রেম, প্রেমাস্পদ সব যুক্তি বিচার, বিদ্যা বুদ্ধি ও বাক্যাড়ম্বরের বাইরে ও সব থেকে অনেক দূরে। সাকি পেয়ালা পূর্ণ করো, আমরা প্রেম মদিরা পান করে পাগল হয়ে যাই। স্থান স্যান্স গ্রান্ট, সুইজারল্যান্ড, 25শে জুলাই 1896 সাল। আমি জগৎটাকে একেবারে ভুলে যেতে চাই, অন্তত আসছে 2 মাসের জন্য। একটু কঠোর সাধনা করতে চাই, ওই আমার বিশ্রাম। পাহাড় এবং বরফ দেখলে আমার মনে এক অদ্ভুত শান্তির ভাব আসে। এখানে আমার যেমন সুনিদ্রা হচ্ছে এমন অনেক দিন হয়নি। স্থান ভ্যালে, সুইজারল্যান্ড, 5ই অগস্ট 1896 সাল। আমি অল্প স্বল্প পড়াশোনা করেছি, উপোস করেছি অনেক, এবং সাধনা করেছি তার চেয়েও বেশি। বনে বনে বেরিয়ে বেড়ানোটা অতি আরামপ্রদ। আমাদের বাসস্থানটি 3টি বিরাট তুষার প্রবাহের নিচে। প্রাকৃতিক দৃশ্য অতি মনোরম। ভালো কথা, সুইজারল্যান্ডের হ্রদে আর্যদের আদি বাসভূমি সম্বন্ধে আমার মনে যাও একটু সন্দেহের ভাব ছিল, তা একেবারে চলে গেছে। তাতারদের মাথা থেকে লম্বা টিকিটি সরিয়ে দিলে যা দাঁড়ায়, সুইজারল্যান্ডের অধিবাসীরা হচ্ছে তাই। স্থান স্যান্স ফি, আগস্ট মাস 1896 সাল। গতকাল আমি মন্টি রোজার তুষার প্রবাহের ধারে গিয়েছিলাম এবং সেই চিরতুষারের প্রায় মাঝখান থেকে কয়েকটি শক্ত পাপড়ি বিশিষ্ট ফুল তুলে এনেছিলাম। স্থান স্যান্স ফ্রি, 5ই অগস্ট 1896 সাল। চির তুষারের চূড়াগুলো দিয়ে চতুর্দিক ঘেরা। বসে আছি একটা বনভূমির ঘাসের উপরে। আমার সমস্ত চিন্তা প্রিয়জনদের কাছে যেতে চাইছে, কাজেই আমি লিখছি। আমি সুইজারল্যান্ডে আছি, ক্রমাগত ভ্রাম্যমান, বহু প্রয়োজনীয় বিশ্রাম পাচ্ছি। ছোটোখাটো
হিমালয় এটি। মন এখানে উচ্চ স্তরে উন্নীত হয়। পার্থিব সমস্ত চিন্তা আর সম্পর্করা মন থেকে দূরে সরে যায়। নিবিড়ভাবে এই অভিজ্ঞতা আমি উপভোগ করছি, অনুভব করছি, বেশ উঁচু স্তরে উঠে যাচ্ছি। আমি লিখতে পারি না, কিন্তু আমি প্রার্থনা করি তোমরাও এই অনুভূতি চিরদিনের পাও। যখন তোমার পদোদয় এই বস্তু নির্ভর পৃথিবী ছুঁয়ে থাকতে চাইবে না, তখন আত্মা আধ্যাত্মিকতার মহাসমুদ্রে ভাসমান থাকবে। স্থান ফ্রান্স ফি, 8ই অগস্ট 1896 সাল। প্রিয় গুডউইন, আমি এখন বিশ্রাম ভোগ করছি। বিভিন্ন চিঠিতে কৃপানন্দের সম্বন্ধে অনেক কথা পড়েছি। আমি তার জন্য দুঃখিত। তার ভাবে তাকে চলতে দাও। আমাকে ব্যথা দেওয়ার কথা বলছো? তা দেব দানবের সাধ্যাতীত, সুতরাং নিশ্চিন্ত থাকো। এখন আমি বেশ চাঙ্গা হয়ে উঠেছি। জানলা দিয়ে বাইরে তাকিয়ে ঠিক সামনেই বিরাট তুষার প্রবাহগুলি দেখি আর অনুভব করি যেন হিমালয়ে আছি। এখন আমি সম্পূর্ণ শান্ত। আমার স্নায়ুগুলিতে স্বাভাবিক শক্তি ফিরে এসেছে এবং তুমি যে জাতীয় বিরক্তিকর ব্যাপারের কথা লিখেছ তা আমাকে একেবারেই স্পর্শ করে না। এই ছেলে খেলা আমাকে উদ্বিগ্ন করবে কি করে? সারা দুনিয়াটা একটা নিছক ছেলে খেলা, প্রচার, শিক্ষাদান সবই। যিনি দেশও করেন না, আকাঙ্ক্ষাও করেন না, তাকেই সন্ন্যাসী বলে জেনো। এটা গীতায় লেখা আছে। আর রোগ, শোক ও মৃত্যুর চিরলীলাভূমি এই সংসার রূপ পঙ্কিল ডোবাতে কি কাম্যবস্তু থাকতে পারে? যিনি সকল বাসনা ত্যাগ করেছেন তিনি সুখী। সেই শান্তি, সেই অনন্ত অনাবিল শান্তির কিছু আভাস আমি এখন এই মনোরম স্থানে পাচ্ছি। একবার যদি মানুষ জানে যে আত্মাই আছেন আর কিচ্ছু নেই, তাহলে কিসের কামনায়, কার জন্য এই শরীরের দুঃখ তাপে দগ্ধ হতে হবে? আমার মনে হয় লোকে যাকে কাজ বলে তার থেকে যতটুকু অভিজ্ঞতা হবার তা আমার হয়ে গেছে। আমার কাজ শেষ হয়েছে। এখন আমি বেরিয়ে যাবার জন্য হাঁপিয়ে উঠেছি। সহস্র সহস্র লোকের মধ্যে ক্বচিৎ কেউ সিদ্ধি লাভের চেষ্টা করে। যত্নপরায়ণ বহুর মধ্যেও ক্বচিৎ কেউ আমাকে যথার্থভাবে জানে। কারণ ইন্দ্রিয়গুলি বলবান, তারা সাধকের মনকে জোর করে নাবিয়ে দেয়। স্থান ফ্রান্স ফি, 12ই অগস্ট 1896 সাল। প্রিয় স্টাডি, আমি এখনো পর্যন্ত কিছু লিখিওনি, পড়িওনি। আমি নিছক বিশ্রাম নিচ্ছি। মঠ থেকে চিঠি পেয়ে জানলাম যে অপর স্বামীটি অর্থাৎ স্বামী অভেদানন্দ রওনা হবার জন্য তৈরি।
আমি নিশ্চিত যে তোমরা যে ধরনের লোক চাও তিনি সেই ধরনের উপযুক্ত হবেন। আমাদের মধ্যে যে কয়জনের সংস্কৃতে বিশেষ অধিকার আছে তিনি তাদের অন্যতম, এবং শুনলাম তাঁর ইংরাজি বেশ দুরস্ত হয়েছে। আমেরিকা থেকে শারদানন্দ সম্বন্ধে অনেকগুলি খবরের কাগজের কাটিং পেয়েছি। তা থেকে জানলাম যে তিনি সেখানে খুব সাফল্য অর্জন করেছেন। মানুষের মধ্যে যা কিছু আছে তা ফুটিয়ে তোলার পক্ষে আমেরিকা একটি সুন্দর শিক্ষাক্ষেত্র। স্থান লুসান, সুইজারল্যান্ড, 23শে আগস্ট 1896 সাল। শারদানন্দ ও গুডউইন আমেরিকায় প্রচার কার্য সুন্দর রূপে করছে শুনে খুশি হলাম। আমার নিজের কথা এই যে আমি কোনো কাজের প্রতিদানে ওই 500 পাউন্ডের ওপর কোনো দাবি রাখি না। আমার বোধ হয় আমি যথেষ্ট খেটেছি, এখন আমি অবসর নেব। আমি ভারত থেকে আর একজন লোক চেয়ে পাঠিয়েছি, তিনি আগামী মাসে আমার সঙ্গে যোগ দেবেন। আমি কাজ আরম্ভ করে দিয়েছি, এখন অন্যে এটাকে চালাক। দেখতেই তো পাচ্ছেন কাজটা চালিয়ে দেবার জন্য কিছুদিন টাকা কড়ি ও বিষয় সম্পত্তির সংস্পর্শে আমাকে আসতে হয়েছে। আমার স্থির বিশ্বাস যে আমার যতটুকু করবার তা শেষ হয়েছে। এখন আমার আর বেদান্ত বা জগতের অন্য কোনো দর্শন, এমনকি ওই কাজটার ওপরও কোনো টান নেই। আমি চলে যাবার জন্য তৈরি হচ্ছি। পৃথিবীর এই নরককুণ্ডে আর ফিরে আসছি না। এমনকি এই কাজের আধ্যাত্মিক প্রয়োজনীয়তার দিকটার ওপরও আমার অরুচি হয়ে আসছে। মা আমায় শীঘ্রই তার কাছে টেনে নিন। এইসব কাজ করা, উপকার করা ইত্যাদি শুধু চিত্তশুদ্ধি সাধন মাত্র, তা আমার যথেষ্ট হয়ে গেছে। জগৎ চিরকাল অনন্তকাল ধরে জগৎই থাকবে। আমরা যে যেমন সে তেমন ভাবেই জগৎটা দেখি। কে কাজ করে আর কার কাজ জগৎ বলে কিছু নেই। এ সবই তো স্বয়ং ভগবান। ভুল করে আমরা একে জগৎ বলি। এখানে আমি নেই, তুমি নেই, আপনিও নেই, আছেন শুধু তিনি। আছেন প্রভু, একমেবা দ্বিতীয়। সুতরাং এখন থেকে টাকা কড়ি সম্বন্ধে আমি আর কিছুই জানি না। আমি জগতের কোনো সন্ন্যাসীর প্রভু বা চালক নই। যে কাজটা তাদের ভালো লাগে সেইটা তারা করেন, এবং আমি যদি তাদের কোনো সাহায্য করতে পারি, এই মাত্র তাদের সঙ্গে আমার সম্বন্ধ। আমি পারিবারিক বন্ধন রূপ লোহার শেকল ভেঙেছি, আর ধর্মসংঘের সোনার শেকল পরতে চাই না। আমি মুক্ত, সর্বদাই মুক্ত থাকব। আমার ইচ্ছা সকলেই মুক্ত হয়ে যাক, বাতাসের মতো মুক্ত। আর আমার কথা, আমি তো অবসর গ্রহণ করেছি বললেই চলে। জগৎ রঙ্গমঞ্চে
আমার যেটুকু অভিনয় করবার ছিল তা আমি শেষ করেছি। স্থান স্কাফাসেন, সুইজারল্যান্ড, 26শে আগস্ট 1896 সাল। এইমাত্র আপনার চিঠি পেলাম। আমি ঘুরে বেড়াচ্ছি, আল্পস পর্বতে খুব চড়াই করছি আর তুষার প্রবাহ পার হচ্ছি। এখন যাচ্ছি জার্মানিতে। অধ্যাপক ডয়সন কিয়েলে তার সঙ্গে দেখা করতে আমায় নিমন্ত্রণ করেছেন। স্থান লেক লুসান, সুইজারল্যান্ড, 23শে আগস্ট 1896 সাল। রামকৃষ্ণানন্দ, অদ্য রামদুলাল বাবুর এক পত্র পাইলাম। তাহাতে তিনি লিখিতেছেন যে দক্ষিণেশ্বরের মহোৎসবে অনেক বেশ্যা যাইয়া থাকে এবং সেজন্য অনেক ভদ্রলোকের তথায় যাইবার ইচ্ছা কম হইতেছে। পুনশ্চ তাহার মতে পুরুষদিগের একদিন এবং মেয়েদের আর একদিন হওয়া উচিত। তদ্বিষয়ে আমার বিচার এই। 1 নম্বর, বেশ্যারা যদি দক্ষিণেশ্বরের মহাতীর্থে যাইতে না পায় তো কোথায় যাইবে? পাপীদের জন্য প্রভুর বিশেষ প্রকাশ, পুণ্যবানের জন্য তত নহে। 2, মেয়ে পুরুষ ভেদাভেদ, জাতিভেদ, ধনভেদ, বিদ্যাভেদ ইত্যাদি নরক দ্বাররূপ বহু ভেদ সংসারের মধ্যেই থাকুক। পবিত্র তীর্থস্থলে ওইরূপ ভেদ যদি হয়, তাহা হইলে তীর্থ আর নরকে ভেদ কি? 3, আমাদের মহাজগন্নাথপুরী, যথায় পাপী অপাপী, সাধু অসাধু, আবাল বৃদ্ধ বনিতা, নর নারী সকলের সমান অধিকার। বৎসরের মধ্যে একদিন অন্তত সহস্র সহস্র নর নারী পাপ বুদ্ধি ও ভেদ বুদ্ধির হস্ত হইতে নিস্তার পাইয়া হরিনাম করে ও শোনে, ইহাই তো পরম মঙ্গল। 4, যদি তীর্থস্থলেও লোকের পাপ বৃত্তি একদিনের জন্য সংকুচিত না হয়, তাহা তোমাদের দোষ, তাহাদের নহে। এমন মহা ধর্মস্রোত তোলো যে যে জীব তাহার নিকট আসবে সেই ভেসে যাক। 5, যাহারা ঠাকুর ঘরে গিয়াও ওই বেশ্যা, ওই নীচ জাতি, ওই গরিব, ওই ছোট লোক ভাবে, তাহাদের অর্থাৎ যাহাদের তোমরা ভদ্রলোক বলো, তাহাদের সংখ্যা যতই কম হয় ততই মঙ্গল। যাহারা ভক্তের জাতি বা ব্যবসা দেখে, তাহারা আমাদের ঠাকুরকে কি বুঝিবে? প্রভুর কাছে প্রার্থনা করি যে শত শত বেশ্যা আসুক তার পায়ে মাথা নোয়াতে, বরং একজনও ভদ্রলোক না আসে নাই আসুক, বেশ্যা আসুক, মাতাল আসুক, চোর ডাকাত সকলে আসুক, তার অবারিত দ্বার। It is easier for a camel to pass through the eye of a needle than for a rich man to enter the kingdom of God. এ সকল নিষ্ঠুর রাক্ষসী ভাব মনেও স্থান দিবে না। 6, তবে কতকটা সামাজিক সাবধানতা চাই। সেটা কি প্রকারে করিতে হইবে? জনকতক লোক সে বৃদ্ধ হইলেই ভালো হয়,
ছড়িদারের কার্য ওই দিনের জন্য লইবেন। তাহারা মহোৎসব স্থলে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইবেন। কোনো পুরুষ বা স্ত্রীকে কদাচার বা কুকথা ইত্যাদিতে নিযুক্ত দেখিলে তাহাদিগকে উদ্যান হইতে তৎক্ষণাৎ বাহির করিয়া দিবেন। কিন্তু যতক্ষণ তাহারা ভালো মানুষের মতো ব্যবহার করে ততক্ষণ তারা ভক্ত ও পূজ্য মেয়েই হোক আর পুরুষই হইউক, গৃহস্থ হইউক বা অসতী হইউক। স্থান কিয়েল, জার্মানি, 10 সেপ্টেম্বর 1896 সাল। অবশেষে অধ্যাপক ডয়সনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। অধ্যাপকের সঙ্গে দ্রষ্টব্য স্থানগুলি দেখে ও বেদান্ত আলোচনা করে কালকের দিনটি খুব চমৎকার কাটানো গেছে। আমার মতে তিনি যেন একজন যুদ্ধমান অদ্বৈতবাদী। অপর কিছুর সঙ্গে তিনি আপোষ করতে নারাজ। ঈশ্বর শব্দে তিনি আঁতকে ওঠেন। ক্ষমতায় কুলালে তিনি এসব কিছুই রাখতেন না। আমি আমেরিকা ও ইউরোপে অনেক সংস্কৃত শাস্ত্রের অধ্যাপক দেখেছি। তাদের অনেকেই বৈদান্তিক ভাবের প্রতি অতিশয় সহানুভূতি সম্পন্ন। আমি তাদের মনীষা ও নিঃস্বার্থ কাজে উৎসর্গীকৃত জীবন দেখে মুগ্ধ। কিন্তু পল ডয়সেন অথবা ইনি নিজে যেমন সংস্কৃতে দেবসেনা বলে অভিহিত হতে পছন্দ করেন এবং বৃদ্ধ ম্যাক্স মুলারকে আমার ভারতের ও ভারতীয় চিন্তা প্রণালীর সর্বাপেক্ষা অকৃত্রিম বন্ধু বলে ধারণা হয়েছে। ইংল্যান্ডে প্রত্যাবর্তন, উইম্বলডন, লন্ডন, 17 সেপ্টেম্বর 1896 সাল। সুইজারল্যান্ডে 2 মাস পাহাড় চড়ে পর্যটন করে ও হিমবাহ দেখে আজ লন্ডনে এসে পৌঁছেছি। এতে আমার একটা উপকার হয়েছে। কয়েক পাউন্ড অপ্রয়োজনীয় মেদ বাষ্পীয় অবস্থায় ফিরে গিয়েছি। তাতেও কোনো নিরাপত্তা নেই, কারণ এ জন্মে স্থূল দেহটির খেয়াল হয়েছে মনকে অতিক্রম করে অনন্তে প্রসারিত হবে। এভাবে চলতে থাকলে আমাকে অচিরেই সমস্ত ব্যক্তিগত সত্তা হারাতে হবে, এই রক্ত মাংসের দেহে থেকেও অন্তত বাইরের জগৎটার কাছে। আমি এখানে বন্ধুদের মধ্যে এসে জুটেছি। কয়েক সপ্তাহ এখানে কাজ করব এবং তারপর শীতকালে ভারতবর্ষে ফিরে যাব। স্থান লন্ডন, 7 অক্টোবর 1896 সাল। আবার সেই লন্ডনে ক্লাসগুলিও যথারীতি শুরু হয়েছে। আমার ভাগ্যে আছে নিত্যবর্ধমান কর্মের তাণ্ডব। কোনো নির্জন পর্বত গুহায় গিয়ে চুপ করে থাকাই হচ্ছে আমার স্বাভাবিক প্রবণতা। কিন্তু পিছন থেকে নিয়তি আমাকে সামনে ঠেলে দিচ্ছে আর আমি এগিয়ে চলেছি। অদৃষ্টের গতি কে রোধ করবে? বর্তমানে ফল, বাদাম প্রভৃতি আমার প্রধান আহার এবং ওতেই যেন আমি ভালো আছি।
আমার চর্বি অনেকটা কমে গেছে। তবে যেদিন বক্তৃতা থাকে সেদিন কিছু পেট ভরা খাবার খেতে হয়। এখন আমার একটি হল, বেশ বড় হল পেয়েছি। তাতে 200 বা তার চেয়েও বেশি লোকের স্থান হতে পারে। একটা বড় কোণ আছে, সেখানে লাইব্রেরি বসানো যাবে। সম্প্রতি আমাকে সাহায্য করবার জন্য ভারতবর্ষ থেকে আরেকজন এসেছেন। তিনি হলেন স্বামী অভেদানন্দ। আজ পথে মাদাম স্টার্লিং এর সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি আর আজকাল আমার বক্তৃতায় আসেন না। সেটা তার পক্ষে ভালোই। অত্যাধিক দার্শনিক চিন্তা ভালো নয়। সেই মহিলাটি, যিনি আমার প্রত্যেক বক্তৃতার শেষে এমন সময় এসে উপস্থিত হতেন যখন কিছুই শুনতে পেতেন না, কিন্তু বক্তৃতা শেষ হবার সঙ্গে সঙ্গে এমনভাবে আমাকে ধরে রাখতেন এবং বকাতেন যে খিদের জ্বালায় আমার পাকস্থলীতে ওয়াটারলুর মহাসমর উপস্থিত হতো। তিনি এসেছিলেন, অপর সকলেও আসছে এবং আরও আসবে। এসবই আনন্দের বিষয়। স্থান লন্ডন, 28শে অক্টোবর 1896 সাল। নূতন স্বামী অভেদানন্দ তার প্রথম বক্তৃতা দিলেন। বেশ হয়েছিল এবং আমার ভালো লেগেছিল। তার ভেতর ভালো বক্তা হবার শক্তি রয়েছে, এ বিষয়ে আমি সুনিশ্চিত। গুডউইন সন্ন্যাসী হবে, সে অবশ্য আমার সঙ্গেই ভ্রমণ করবে। আমাদের সব বইয়ের জন্য আমরা তার কাছে ঋণী। আমার বক্তৃতাগুলি সে সাংকেতিক প্রণালীতে লিখে রেখেছিল, তাই থেকে বই হয়েছে।